অর্ধেক বছর অতিক্রান্ত। আমরা যারা বই পড়ি তারা এই 6 মাস বা 3 মাসে হয়তো নিজেদের লিস্ট আরেকবার করে দেখি, যতগুলো ভেবেছিলাম ততগুলো কি পড়তে পারলাম। আমার এবার যেগুলো টিবিআরে ছিল সেগুলোও কি আমি পড়তে শুরু করেছি বা কমপ্লিট করতে পেরেছি, এরকম অনেক চিন্তা থাকে। এবছরও 6 মাস আমি হেসে খেলে কাটানোর পরে হঠাৎ করে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম। সেখানে দেখলাম মুসার বই যাত্রা আমাদের একটা ভিডিওতে চ্যালেঞ্জ জানিয়েছে, শুধু আমাদের না আরও অনেককে। সেখানে কিছু কোশ্চেন রেখেছে এবং লাস্টে কিছু কিছু বুকিশ ক্রিয়েটারকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। নাম দেখে অবাকই হয়েছিল, মনে হয়েছিল হ্যাঁ আমি এই লিস্টে। কিন্তু তারপরে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমার কর্তব্য হয়ে দাঁড়ায়। ভিডিওটা দেখার দুদিন পরে আজকে আমি ভিডিও বানাতে শুরু করলাম এবং আমার ভিডিও শুরু করার আগে যারা সেই ভিডিওটা দেখেননি সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিচ্ছি, আগে ওটা দেখে আসুন, তারপর আমার ভিডিওটা দেখুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক, যেখানে আমি সেই ভিডিওতে করা প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম কোশ্চেন যদি বলি তাহলে ছিল বইমেলায় যে বই কিনলাম। বইমেলা এবছর বলতে গেলে একটা বইমেলায় পেয়েছি, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যেখান থেকে আমরা যে বইগুলো কিনেছিলাম তার আনবক্সিং ভিডিও চ্যানেলে দেওয়া আছে। সেই দুটোরই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ সেই বইগুলো আমি যদি এখন খুঁজে আবার দেখাতে যাই অনেক সময় লেগে যাবে, সেই কারণে আমি দেখাচ্ছি না, জাস্ট কিন্তু লিঙ্কে গেলে আপনারা সমস্ত বই দেখতে পারবেন। এবং আর একটা কথা যদি বলি, নদিয়া বইমেলা 2023-এর একদম শেষ হয়, তো ওটাও বলতে পারেন এই বছরই যে বইগুলো পড়ার থেকে বা এই বছরই বইগুলো পড়ি যেগুলো আগের বছরের শেষের দিকে বইমেলায় কিনি, তো ওই নদিয়া বইমেলার ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দেবো, বইয়ের লিঙ্কগুলো। এবং হ্যাঁ, নদিয়া বইমেলা একটা ব্লগ আছে আমার, সেটারও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখতে পারেন। ব্লগ আশা করি হয়তো ভালো লাগতে পারে, কারণ ওই ব্লগে আমার মনে আছে একটা খুব সুন্দর গান আছে, যারা ব্লগটা দেখেছেন তারা জানেন, এবং যারা শোনেননি সেই গান অবভিয়াসলি ওই গানটা শোনার জন্য হলেও ব্লগটা দেখতে হবে। দ্বিতীয় কোশ্চেন ছিল নতুন খুঁজে পাওয়া প্রিয় লেখক। আমি অবশ্যই 3 জনের নাম নিতে চাই, একজনের নাম আমি নিতে পারবো। এবছরের শুরুতেই জানুয়ারিতে আমি একটা বই পড়েছিলাম, ইন্দ্রনীল সান্যালের স্নেহজাল, যেটা একটা মেডিকেল থ্রিলার। আমার পরে এখন অব্দি মেডিকেল থ্রিলারের মধ্যে ওটা খুবই ভালো লাগার একটা বই। তো ইন্দ্রনীল সান্যালের নাম আমি নেব প্রথমেই, যার বই এবছরে আমি প্রথম পড়েছি এবং আমার দারুণ লেগেছিল। দ্বিতীয় লেখক হচ্ছে স্বপ্নভয় চক্রবর্তী, যার লেখা এবছর আমি প্রথম পড়ি, এবং পাউডার কৌটোর টেলিস্কোপ বইটা আমি পড়েছিলাম এবং দারুণ লেগেছিল। এই বছরই প্রথম পড়েছি লেখকের বই, দারুণ লেগেছে আমার লেখা, এবং এই বইটাও জাস্ট দারুণ একটা বই। এবং যদি তৃতীয় নাম বলি তাহলে সেটা অবশ্যই বাণী বসু, কারণ বাণী বসুর নাম এর আগে শুনলেও আমি এবছরের আগে পড়া শুরু করিনি, এই বছরই পড়া শুরু করেছি এবং আমার দারুণ লাগছে। বিশেষ করে মহাভারতের যে সিরিজটা আছে সেটা পড়ছি, দারুণ লাগছে। এই 3 জনের নামই আমার সবার আগে মাথায় আসে। তৃতীয় প্রশ্ন, অবাক করেছে যে বই। এখানে আমি 2টো বইয়ের নাম নিতে চাই। প্রথম যে বইটার কথা বলবো সেটা হচ্ছে এবছর আমার পড়া প্রথম বই, পুতুল নাচের ইতিকথা, বা প্রথম উপন্যাস যেটা আমি এবছর শেষ করেছি। জাস্ট অসাধারণ একটা বই, মানে ওই বইটা পড়লে বোঝা যায় এই যে নামটা এত সুন্দর, পুতুল নাচের ইতিকথা কেন। কিন্তু পুতুল নাচের ইতিকথা যারা পড়েছেন বা যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে কেন এটার নাম পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচটা কোথায়? উপন্যাসে কোথাও সরাসরি পুতুল নাচের কথা বলা নেই, তবে যে চরিত্রগুলো আছে যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি যে এক একজন পুতুল, তারা সময়ের সামনে কিছুই না, তারা নিয়তির সামনে কিছুই না, তাদের চিন্তা, তাদের মতবাদ বা তাদের ভাবনা কোথাও গিয়ে ফুটে ওঠে না। তারা পারে না, নিজেরা যেটা করতে চায় বা নিজেরা যেটা ভাবে সবসময় সেটা হয় না, সেটাই হয় যেটাই হয়, অর্থাৎ সবাই পুতুল। এই পুতুল নাচ সমানে চলছে প্রাচীনকাল থেকে এবং চলবে। এই উপন্যাসটা পড়ার পর আমার যে আত্ম উপলব্ধি হয়েছিল সেটা খুব কম উপন্যাস পড়েই হয়। বছরের প্রথম উপন্যাস যেটা আমি শেষ করেছিলাম, এবং আমার মনে হয় বছরের শেষ দিন অবধিও আমার মাথায় থাকবে এবং সারা জীবনই হয়তো এই উপন্যাসটার কথা আমি ভাববো। তবে দ্বিতীয় বই যেটার কথা আমি বলবো, যেটা আমার এই বছর বলতে গেলে আরও বেশি ভালো লেগেছে, সেটা হলো সৈয়দ মুস্তফা সিরাজের অলীক মানুষ। এই বইটা নিয়ে সদ্য আমি কথা বলেছি আমার চ্যানেলে, যারা ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন। আমি হাইলি রিকমেন্ড করবো এই বইটা, যারা পড়েননি তারা পড়ে দেখুন, বুঝতে পারবেন যে আমি কেন বলছি। এই বইটা একটা মহাকাব্যিক আখ্যান, 60-এর দশকের পুরো মুসলিম কালচারটাকে তুলে এনেছেন একটা উপন্যাসের মধ্যে দিয়ে। শুধু মুসলিম কালচার নয়, তার সাথে আরও অনেক কিছু এসছে এখানে, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, যেগুলো আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। এখানে বদিউজ্জামান এবং শফিউজ্জামান, বাবা এবং ছেলের মধ্যে দিয়ে তিনি যা ফুটিয়ে তুলেছেন, জাস্ট অসাধারণ। উপন্যাসের মধ্যে এলিমেন্টস এত বেশি জাস্ট আপনি পড়তে গিয়ে আপনি গোলকধাঁধায় হারিয়ে যাবেন, আপনি ছেড়ে উঠতে পারবেন না। তো এটাও দারুণ বই। এই বছরে হাফ বছরে এই 2টো বই আমার পড়া এখনো অবধি সেরা 2টো বই, এবং আশা করি বছরের শেষে এরকম লিস্টে আরও বই জমবে। এর পরের কোশ্চেন ছিল যে বইগুলো আমাকে নিরাশ করেছে।
নিরাশ করেছে এরকম বই যদি বলি তাহলে প্রথমেই আমার একটা বইয়ের কথা মনে পড়ে, সেটা হচ্ছে বিদ্যুৎলতা বটব্যাল সিরিজটা। পুরো সিরিজটা খারাপ না, একদমই বলবো না। বা একটা বই আমি একই বছরে পরপর 3টে পার্টি পড়েছি, তারপরেও কেন বলছি আমি নিরাশ করেছে, কোনো পার্টিকুলার এখানে 1, 2, 3 আমাকে নিরাশ করেনি। সিরিজটা শেষ করার পর আমি আশাহত হয়েছি বা আমার মনে হয়েছে যে নিরাশ হলাম। তার কারণ একে আমি যেটা নিয়ে পড়া শুরু করেছিলাম বা 1 যেরকম এগিয়েছিল, 2 এসে সেটা কিছুটা স্তীমিত হয় এবং 3 এসে আমি কোথাও গিয়ে সেই জিনিসটাই খুঁজে পাই না বা সেই ম্যাজিকটা, সেই চামটাই আমি হারিয়ে ফেলি বইটার মধ্যে থেকে। আমার মনে হয় সেই চামটা মিসিং। তো সেই কারণে এই বইটা আমাকে নিরাশ করেছে। বিশেষ করে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি, তাহলে বিদ্যুৎলতা বটব্যাল যে চরিত্রটা আছে, যে ডিটেকটিভ বা প্রোটাগনিস্ট বলতে পারেন এই সিরিজের, তার কার্যকলাপ বা যেটার জন্য আমার বিদ্যুৎলতা পড়তে ভালো লাগছিল, বিদ্যুৎলতার যে ক্যারেক্টার, আমার মনে হচ্ছে সেইটা আস্তে আস্তে কোথাও গিয়ে ফেড হয়ে গেছে এবং বিদ্যুৎলতার নিজস্ব ক্যারেক্টার যখন হারাতে শুরু করেছে এই উপন্যাসে তখনই বা এই সিরিজে, তখন এই সিরিজটা আমার খারাপ লাগার দিকে চলে গেছে বা নিরাশ করেছে। খারাপ লেগেছে এটা বলবো না, কারণ একটা সিরিজের 3টে বই আমি পর পড়ে শেষ করেছি, সেখান থেকে যদি আমি বলি খারাপ লেগেছে, এটা একদমই বলা ভুল, কারণ খারাপ লাগলে আমি কখনোই পরপর শেষ করতে পারতাম না। হ্যাঁ, বিদ্যুৎলতা বটব্যালের চরিত্রের উপস্থিতি বা অনুপস্থিতি যেটাই বলেন বা স্বকীয়তা হারিয়ে যাওয়ার জন্য এই সিরিজের শেষের দিকে এসে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি কিছুটা নিরাশ হয়েছি, আমি আরও বেশি এক্সপেক্ট করেছিলাম। এখানে আরও একটা বইয়ের কথা আমি বলবো যেটা আমাকে নিরাশ করেছে, সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের শয়তানের সন্তান। কারণ এই বইটা যতটা হাইপ শুনে আমি বইটা পড়া শুরু করেছিলাম, বইটা পড়া শেষ করার পর আমার মনে হয়েছিল যে না, এতটাও হয়তো বইটা মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী মিট করেনি। আমি বেশি এক্সপেক্ট করে বইটা পড়া শুরু করেছিলাম, সেই কারণে বইটা আমার খুব একটা ভালো লাগেনি, জাস্ট অ্যাভারেজ টাইপের বই লেগেছে। পরে আমার মনে হয়েছে যে ইট কুড বি বেটার, কারণ পড়ার আগে আমি যেটা ভাবছিলাম যে হ্যাঁ হয়তো এত সুন্দর হবে, বাট পড়ার সময় এটাও মনে হয়েছে যে কিছুটা প্রেডিক্টেবল বা কিছুটা ঠিক ভালো না। তো এই বইটাও কোথাও গিয়ে আমাকে নিরাশ করেছে, কারণ আমি এটার থেকেও অনেক বেশি আশা করেছি। এর পরের কোশ্চেন, যে বই হাসালো আর যে বই কাঁদালো। এখনও অবধি কোনো বই পড়ে আমি হো হো করে হাসিনি এবছর। আশা করি এবছরের শেষের দিকে এরকম কোনো বই পড়বো যেটা পড়ে আমি হাসবো হো হো করে মন প্রাণ খুলে। এবং আপনাদের বলছি, যদি আপনারা এরকম কোনো বই জেনে থাকেন যেটা পড়ে আমি সত্যিই হাসবো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি ওই বইটা এখনই পড়বো। আর যে বইটা কাঁদালো, কাঁদিনি, এরকম কোনো বই নেই যেটা পড়ে আমি কেঁদেছি। তবে হ্যাঁ, একটা বইয়ের কথা বলবো, স্বপ্নময় চক্রবর্তীর লেখা পাউডার কৌটোর টেলিস্কোপ পড়ে মন ভারাক্রান্ত হয়েছিল। শেষে এসে মন খারাপ হয়, কান্না ঠিক না, তবে মন খারাপ যদি বলেন তাহলে ওই বইটার কথাই বলবো। পরের কোশ্চেন, কোন বইগুলোর প্রকাশের অপেক্ষায় আমি আছি। যদি সত্যি বলি তাহলে গত বছর থেকে এত বেশি বই কিনে ফেলেছি, বাড়িতে এত বই জমে গেছে যেগুলো হয়তো প্রথম পাতাও উল্টে দেখিনি, সেই কারণে নতুন বইয়ের দিকে নজর দেওয়া বন্ধ করে দিয়েছি। একদম কোনো নজর দিই না নতুন বইয়ের দিকে, জাস্ট চোখ বন্ধ করে থাকি, বই কিনি না। এটা বলতে গিয়ে মনে পড়লো বই কিনি না কথাটা বলেই যখন এখনই একটা পার্সেল চলে এসছে, এটার আনবক্সিং আসবে খুব তাড়াতাড়ি। মানে বই কিনি খুব কম, তো নতুন কিছু বইয়ের দিকে নজর রাখি না, বা নতুন সিরিজ নতুন লেখকদের যে বইগুলো আপকামিং আসছে সেগুলোর দিকে একদম নজর রাখা হয় না। তার একটা বিশেষ কারণ, যাতে কেনার জন্য মন ছটফট না করে আর কিনে সেলফে বই জমতে না থাকে, কারণ বহুত নতুন বই জমা হয়ে আছে, সেগুলো আগে পড়বো। এই কারণে আমি নতুন কোনো বই এখনো অবধি দেখছি না, আর তাই কোনো বই প্রকাশের অপেক্ষাতেও আমি নেই। এর পরের কোশ্চেন, যে বইটার কথা বলতে আমার ভালো লাগে। অলীক মানুষ, এই বইটার ব্যাপারে বলতেই আমার ভালো লাগে। এই বইটা যখনই আমি কাউকে বলি যে কোনো বই কেউ যদি আমাকে সাজেশন চায় এখন যে কোন বই পড়বো, আমি তাদেরকে এই বইটার কথাই বলি। এবং হ্যাঁ, এই বইটা আমার মনে হয় যে যারা দেখছেন অ্যাটলিস্ট ভিডিওটা পড়া ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, অনেক মানুষ পড়ার পর যে অনুভূতিটা হয় বা ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা দারুণ, এবং এই 6 মাসে পর আমার সেরা বই অনেক মানুষই। তো এইটা নিয়েই কথা বলতে আমার বারবার ভালো লাগে। এবং লাস্ট কোশ্চেন, বই ঘিরে তৈরি হওয়া প্রিয় স্মৃতি। হ্যাঁ, এইটা যখন আমি মুসাইয়াদার ভিডিওটা দেখছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে কতটা সুন্দর স্মৃতির কথা বলছে সেখানে। বই বৃক্ষতে যে মিট আপটা হয়েছিল, এই যে বাংলাদেশে যে বই নিয়ে কালচারটা বা কন্টেন্ট ক্রিয়েটাররা বা বই বৃক্ষ বলে যে গ্রুপটা আছে তাদের যে উদ্যোগগুলো, এগুলো দেখতে সত্যি ভালো লাগে। কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিন, একজন পাঠক হিসেবেও যখন দেখি যে আমার পাশের দেশে আরো কয়েকজন বাঙালি ছেলেমেয়েরা এত সুন্দরভাবে একটা মিট আপ করছে যার মূল ফোকাস হচ্ছে বই, তারা সেখানে এসে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে কথা বলছে, ছবি তুলছে, একসাথে দাঁড়িয়ে আছে, লাঞ্চ করছে, জাস্ট অসাধারণ লাগে। কারণ মূল এখানে যে জিনিসটা সেটা হচ্ছে বই, যেটাকে আমরা ভালোবাসি, যেটার জন্য আপনি হয়তো এই ভিডিওটা আমার দেখছেন বা আমি এত রাতে
খাটনি করে অফিস করে এসে ভিডিও করছি, কারণ আপনাদের সাথে ইন্টারাক্ট করার এর থেকে ভালো উপায় আমার কাছে নেই। তো ভালো লাগে এরকম সুন্দর স্মৃতি দেখতে। আর সত্যি বলতে কি, এত সুন্দর স্মৃতি আমি ওই ভিডিওতে দেখলাম, বই নিয়ে তৈরি হওয়া, যে তারপরে আমার নিজের কোনো স্মৃতি মনে পড়লো না এই বছর। কিন্তু অফিসে বই পড়ে দৌড়াতে কিছু ফানি স্মৃতি হয়। কেউ এসে জিজ্ঞাসা করে যে এই বইটা পড়ে লাভটা কি, মানে আপনি তো ব্যাংকে চাকরি করেন, তাহলে এই বই পড়ে হচ্ছেটা কি, বা ব্যাংকের সাথে তো কোনো রিলেশনে নেই এই বইটা, তাহলে আপনি পড়ছেন কেন। বা কেউ সেটাও ভাবে যে উপন্যাসও এখনও সবাই পড়ে, মানে এখনও বই পাওয়া যায়, এটা দেখেও অনেকে অবাক হয়ে যায়। তো এরকম কিছু ফানি জিনিস আছে। এবং দাদাকে অনেক ধন্যবাদ জানাই আর একবার এই কারণে, কারণ আমাদের নাম মেনশন করার জন্যই হয়তো এরকম একটা সুন্দর চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারলাম। এবং হ্যাঁ, ভালো লাগলো এরকম অ্যান্সার দিয়ে। আশা করি বছর শেষে এরকম আরও অনেক ভিডিও আসবে, যেখানে পুরো বছরের কতগুলো বই পড়লাম, বা কোন বই ভালো লাগলো, কোন বই খারাপ লাগলো, সমস্ত কিছু লিস্ট নিয়ে আমি আসবো আপনাদের সামনে। এবং আপনারা যারা ভিডিওটা দেখলেন, আপনারা নিজেদের মতো অ্যান্সার দেবেন। আমি জানি প্রত্যেকেই খুব ভালো পাঠক, প্রত্যেকের কাছেই এর দারুণ অ্যান্সার আছে, এবং কারণগুলো চাইলে ব্যাখ্যা করতে পারেন, কোন বই ভালো লাগলো বা কোন বই কেন ভালো লাগলো না। ভালো লাগবে, আমরা জানতে পারবো অনেক কিছু, সবাই সমৃদ্ধ হব। তো আজকের মতো এটুখানি, কি দেখাবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।